নমস্কার, স্কাই 18 বাংলা নিউজের বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি রোহন। আজ আমাদের বাস্তব সংলাপে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বরাক উপত্যকা ও শ্রীভূমি জেলার বিশিষ্ট সাংবাদিক মিহির দেবনাথ। মিহির দেবনাথ মহাশয়কে আমাদের স্টুডিওতে ধন্যবাদ জানাই। হ্যাঁ, স্কাই 18 বাংলাকে আমার নমস্কার এবং একই সঙ্গে দর্শক শ্রোতাদের প্রতি আমার বিনীত প্রণাম। মূলত আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলবো বরাক উপত্যকা বলুন, অসমের বলুন, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের আমাদের মূলত এই আলোচনা থাকবে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ইতিমধ্যে তিনি দল ত্যাগ করেছেন। দল ত্যাগ করে উনি বিজেপিতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। এই যে রাজনৈতিক পরিবেশ, কেন বা এইভাবে রাজনৈতিক পরিবেশ আমরা কয়েকদিন পর আমরা দেখতে পাচ্ছি এই বরাক উপত্যকায় বিশেষভাবে প্রথমে কমলাক্ষ দেবপুরকায়স্থ, তারপর আজকের দিনে যদি আমরা বলি তাহলে সুস্মিতা দেব, যিনি হলেন বরাকের অগ্নিকন্যা বলে সুপরিচিত। যে কোনো বিষয়ের উপর উনি কথা বলতেন। মিহির দেবনাথ বাবুর কাছ থেকে আমরা জেনে নেব এই যে দল পরিবর্তন বলুন এবং দল ত্যাগ, এই যে বিষয়ে সুস্মিতা দেব ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করেছেন, বিজেপিতে জয়েন করছেন, কিছুদিনের মধ্যে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আজকের যে রাজনৈতিক যে পরিস্থিতি, রাজনীতিটা আমরা যদি রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় যাই তাহলে রাজনীতি হচ্ছে শুধুমাত্র ভোটে জিতে প্রতিনিধিত্ব করার মধ্যেই সীমাবদ্ধ নয়। রাজনীতি হচ্ছে যে নীতির মাধ্যমে অর্থনীতি খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয় তাই রাজনীতি। এবং আরো সহজ ভাষায় যদি আমরা বলতে যাই যে নীতির রাজা রাজনীতি, কিন্তু আজকের যে রাজনীতি সেই রাজনীতি ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার লিপ্সা রাজনীতির প্রতি মানুষ ধাবিত হচ্ছে, পথিক সে পথ হারিয়ে চলেছে। আজকে সেই অবস্থান নেই। আজকের ভারতবর্ষের যে অবস্থা দেখা গেছে, যে একটা কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা, যে হাউস বিলংস টু অপোজিশন, সদনের সম্পদ বিরোধী পক্ষ। রাষ্ট্রবিজ্ঞান যে নির্দেশিকা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা আজ দেখছি যে বিরোধী পক্ষ ক্রমশ দুর্বল হচ্ছেন। একই বোতলে মশলাগুলো, একই বোতলে তার সামগ্রী ঠিক রয়েছে, বোতলটা শুধুমাত্র পরিবর্তন হয়ে গেছে। যেমন আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের কথাটাইতেই আসি। তৃণমূল কংগ্রেস, আমি কোনোদিনই প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের প্রতি আমি আশাবাদী ছিলাম না। কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাম সরকারের 34 বছর ধরে পশ্চিমবঙ্গে বাম সরকার লেফট ফ্রন্ট সরকার চালিয়েছে, প্রতিষ্ঠান বিরোধিতা এসেছে। বাম ফ্রন্ট সরকার যখন টাটার শিল্পে 1 লাখ টাকার গাড়ির কেন্দ্র উৎপাদন কারখানা যখন করতে চেয়েছিলেন, তখনই মমতা, বা এর আগেও মমতা ছিলেন, মমতা ব্যানার্জি বিজেপিতেও ছিলেন, বিজেপি সরকারের বাজপেয়ীজির সময় মন্ত্রী ছিলেন, কংগ্রেস আমলেও ছিলেন। এর আগে ডক্টর মনমোহন সিং, সেই ডক্টর মনমোহন সিং সরকারের সমর্থক ছিলেন বামেরা। ইন্দ্রজিৎ গুপ্ত সিপিআই মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সিপিএম যদিও বাইরে থেকে সমর্থন করেছে, ফরওয়ার্ড ব্লক করেছে, আরএসপি করেছে। আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে মতবিরোধ দেখা দেয়, বামেরা অনাস্থা আনেন, টিকে যায়, উত্তরে যায়। মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি সেই জোট ছেড়ে কংগ্রেসকে সমর্থন করে, কংগ্রেস জোটকে, এবং সরকার টিকে যায়। এরপর বঙ্গে সিপিএম কে বা বামফ্রন্টকে হটানোর জন্য মমতা ব্যানার্জি একটা সুযোগ নিলেন। পরস্পর বিরোধী, কোন মূল্যবোধ নেই, মূল্যবোধহীন রাজনীতি, পরস্পর বিরোধী বিভিন্ন সংস্থা, আমরা যাকে বলি যে এমেচার পার্টি, মাওবাদীরা ছিলেন, বামেদের একটা অংশ ছিলেন যারা বাম বলে পরিচয় দেন,
যেখানে জমিয়ত উলামার মতো সিদ্দিকুল্লাহ চৌধুরী পর্যন্ত মন্ত্রী হয়েছিলেন, রাজ্জাক মোল্লার মতো মানুষ যে সিপিএম এর আমলে সিপিআই এর আমলে মন্ত্রী ছিলেন, তিনিও তৃণমূল এলেন, বা এখন যে ঋতব্রত, সেই ঋতব্রত ছিলেন সিপিআইএম এর রাজ্যসভা সাংসদ। তিনি সর্বভারতীয় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, সিপিএম এর যে ছাত্র সংগঠন, তার সাধারণ সম্পাদক ছিলেন সর্বভারতীয়। তার নৈতিক স্খলন এবং আরো কিছু বিষয়ে তাকে দল বহিষ্কার করে তাকে সম্পদ হিসেবে তিনি নিয়ে নেন মমতা ব্যানার্জি। তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে টেনে আনেন। সমাজের যত প্রথম 5 বছর মানুষ বামকে পরাস্ত করতে গিয়ে সব শক্তি কংগ্রেসের সঙ্গে এসে যুক্ত হয়। জোট হয়েছিল কংগ্রেসের সঙ্গে তৃণমূলের প্রথম নির্বাচনে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে বামফ্রন্টকে হারিয়ে দেয়। এবং আমরা কি দেখলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, যখনই দেখছেন যে 100 সিটের বেশি আসনে হেরে গেছেন, অনেকগুলোতে পিছিয়ে আছেন, তিনি সোজা রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র দাখিল করে এসেছেন। কিন্তু এবার কি দেখলাম যে বিজেপি নির্বাচিত হয়েছে, এরপরও তিনি পদত্যাগ করেননি, রাজ্যপালকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে, যা গণতন্ত্রের জন্য একটা অসহায় সংকেত। ভারতের সংবিধানের উপর একটা সরাসরি চ্যালেঞ্জ করেছেন মমতা। সত্য কথা বলতে গেলে কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ভারতের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বদলে যাবে এটাই কিন্তু বাস্তব। যে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের একটা ঐতিহ্য রয়েছে, গোটা পৃথিবীতে ভারতের গণতন্ত্রের একটা সম্মান রয়েছে। ভারতের সেনাবাহিনী আজ পর্যন্ত রাজনীতিতে হস্তক্ষেপ করেনি। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী শুরু করে প্রবল প্রতাপশালী দল নির্বাচনে হেরে যাবার পর সরাসরি ইস্তফা দিয়ে চলে গেছেন। কেউ কিন্তু এই মমতা ব্যানার্জির মতো এই দৃষ্টান্তটা কেউ রাখেননি। আজকের যে অবস্থা, সেখানে সুস্মিতা দেব, কালীমোহন দেবের পৌত্রী, তিনি ব্রিটিশ আমলের খুব নামকরা রাজনীতিবিদ। সতীন্দ্র মোহন দেব তার দাদু মন্ত্রী ছিলেন, তার পিতা সন্তোষ মোহন দেব, যিনি যার সামনে ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রী নমস্কার করে দাঁড়াতেন, এত ক্ষমতা ছিল ভারতের রাজনীতিতে। তার কন্যা সুস্মিতা দেব সর্বভারতীয় মহিলা কংগ্রেসের তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। রাহুল গান্ধীজি তাকে খুব বেশি সম্মান করতেন, এমনকি নরেন্দ্র মোদীজি পর্যন্ত তাকে সম্মান করতেন, তার সম্মান করে কথা বলতেন পার্লামেন্টে যখন তিনি কথা বলতেন। কিন্তু সেই অবস্থাতে কি দেখা গেছে, তিনি ক্ষমতার মুখ, আমি বলবো ক্ষমতার মুখ, কোনো নীতি নৈতিকতা, কোনো আদর্শ নেই, কোনো কিছুই নেই, যে তিনি সরাসরি চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। অন্তর্বর্তীকালীন রাজ্যসভার সদস্য হলেন, ত্রিপুরার দায়িত্ব দেওয়া হলো তাকে। ত্রিপুরার নির্বাচনে তিনি কিছু করতে পারলেন না, বিজেপি ক্ষমতা দখল করলো, তারপর কিছুদিন তিনি ছিলেন। তার পরবর্তীতে দেখা গেছে যে তিনি আবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হলেন। সাংসদ হওয়ার পর এবারের ভোটে তৃণমূল 5 বছরের পর পরবর্তী 10 বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। একটা সিন্ডিকেট হয়েছে, বামেরা সিপিএম এর অসংখ্য কর্মী খুন হয়েছেন, অসংখ্য অফিস তারা দখল করেছে, চূড়ান্ত তুলা আদায়, এইসব মানুষ বিক্ষুব্ধ জনরোষ দেখা যাচ্ছে। তখন তিনি কি করছেন, তৃণমূল ছাড়লেন। তৃণমূল ছেড়ে যে বিজেপিকে তিনি সাংঘাতিক ভাবে সমালোচনা করতেন, হিমন্ত বিশ্ব শর্মাজির সঙ্গে তিনি বৈঠক করলেন। জানলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার বৈঠক হয়েছে, এবং অমিত শাহজির সঙ্গে বৈঠকের পর নাকি তিনি ইস্তফাপত্র দাখিল করেছেন। তো ধন্যবাদ অবশ্য তিনি পদে থেকে দল ছাড়েননি অনেকের মতো। আজকে রাঘব চাট্টার কি ব্যাপার হলো, কি বক্তব্য ছিল, তিনি আবার সেই যখন গেলেন এইভাবে 1 সপ্তাহ আগে 15 দিন আগে তো সরকার বিরোধী, মোদী বিরোধী, বিজেপি বিরোধী বক্তব্যের কোনো প্রয়োজন ছিল না। আজকের যে রাজনীতির যে প্রেক্ষাপট, ওটা একটা ডাস্টবিনের মতো ব্যবস্থা করছেন কয়েকজন মানুষ। আজকে ভূপেন বোরা, যিনি কংগ্রেসের বিজেপির টিকিটে এবার নির্বাচিত হয়েছেন, উনি কি করছেন, যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে তাকে যখন সরিয়ে দেওয়া হলো, তিনি বললেন যে আমি কংগ্রেসের মধ্যে ছিলাম ইনফরমার, হিমন্ত বিশ্ব শর্মার প্রধান। কিন্তু মূলত আমরা যদি দেখি বিষয়গুলো খতিয়ে, তাহলে দেখতে পারবো কংগ্রেস কিন্তু সবাইকে ফেসটা দিয়েছে, ফেস ভ্যালুটা
তারপর সুস্মিতা দেব গেলেন, ওনার যে পিতার যে লিগেসি, সেই লিগেসিকেই ব্যবহার করে উনি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্য রয়েছেন তার সঙ্গে তার পিতার এক ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি চলে গেলেন কোথায়, বাংলার রাজনীতিতে। অর্থাৎ যেখানে দেখছেন পাওয়ার আছে সেইখানে কিন্তু তিনি ঝাঁপ দিচ্ছেন। আজকের দিনে আমরা যদিও দেখি তৃণমূল কংগ্রেস বেঙ্গল থেকে পাওয়ার থেকে সরে গেছে, সরার সাথে সাথে তিনি কি করলেন, সুস্মিতা দেব বিজেপির দিকে ধাবমান হলেন। অর্থাৎ বিজেপির যিনি হিমন্ত বিশ্ব শর্মা, যাকে বারবার আমরা দর্শকদেরকে জানাতে চাই, যাকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়েছিলাম, ওনার সাংবাদিক সম্মেলনে উনি করেছিলেন, তখন একেবারে তুলাধুনা করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মাকে। আজকের দিনে কি উনি একসাথেই বসে উনি চা কফি খাচ্ছেন, শেয়ার করছেন, একসাথেই উনি বিজেপিতে যাবেন। এই যে পরিবেশ, রাজনীতির পরিবেশগুলো ধাপে ধাপে আমি যদি বরাকের দিকে বলি, বরাকের আজকের দিনে কৌটো কোথায়? আজকের দিনে আপনি বলুন, রাস্তাঘাটের সমস্যা বলুন, কে বলবে? আর এতদিন বলেছিল কমলাক্ষ চলে গেল, তারপর সুস্মিতা দেব, আজকের দিনে সুস্মিতা দেব বিজেপিতে যে কোনো সময় জয়েন করতে পারে। কিন্তু আজকের দিনে বরাকের যে রাজনৈতিক পরিবেশে আমরা দেখতে পাচ্ছি, বরাকের সমস্যার কথাগুলো বলার জন্য কেউ নেই। আজকে তো বিরোধী পক্ষ সাংঘাতিক দুর্বল। বরাকে যে বিরোধী দল বলতে কংগ্রেস এখন পোলারাইজেশনের মতো হয়ে গেছে। শুধুমাত্র মুসলিম অধ্যুষিত আসনগুলোতে কংগ্রেস জিতেছেন। কংগ্রেসের যে যারা সদস্য হিসেবে জিতেছেন, আমিনুল লস্কর, যিনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আগে এজিবি করতেন প্রথমে, এরপর তিনি ডেপুটি স্পিকার ছিলেন, উনি কংগ্রেসে গেছেন, উনি অভিজ্ঞ মানুষ, কিন্তু কংগ্রেস কতটুকু কি করতে পারবেন? আর অন্য যে যুবের নামের যে ব্যাপারটা দেখলাম, ওটা তো গণতান্ত্রিক রীতিনীতিতে কোনো বলা নেই, কোয়া নেই। ওই পাতাকান্দি নালিমের একটা ঘটনা প্রশাসনিক ভাবে মোকাবিলা করা যেত, একটা বৈঠক, তিনি হঠাৎ করে পদযাত্রা ঘোষণা করে দিলেন। এগুলো আইন শৃঙ্খলার অবনতি করতে পারে। শুধুমাত্র আমি দেখছি যে আমিনুল রশিদ চৌধুরীর বক্তব্যগুলো অ্যাসেম্বলিতেও দেখলাম, বা এমনিও যে সরকারি মিটিং টিটিং এগুলো মোটামুটি একটা, কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন তো হবে, সংসদীয় অভিজ্ঞতা তাদের খুব কম। এবং আজকে এমন একটা বিষয় হয়েছে যে বাঙালির যে একটা মুখ, যেমন আমিনুর রশিদ চৌধুরী বলুন আর জুবেরের নামেই বলুন, ওরা কিন্তু বাঙালির মুখ নন, কারণ ওরা নিজেরাই শপথ পাঠ করেছেন, শপথ বাক্য করেছেন অসমীয় ভাষায়। অসমীয় ভাষায় আমরা আসামে বসবাস করি, আমি আমার মাকে শ্রদ্ধা করি, বাংলাকে, আমি অসমীয় ভাষাকে যথেষ্ট সম্ভব সম্মান করি, কিন্তু আমার মাতৃভাষাকে বিসর্জন দিয়ে নয়। আজকে স্বামী আছেন যারা গৌরবে তারা নিজের মাতৃভাষায় শপথ নিচ্ছেন, আজকে বড়রা নিচ্ছেন, অন্যান্য ভাষাভাষীরাও নিয়েছেন, কিন্তু আজকে আমির রশিদ চৌধুরী বলুন আর বলুন, যুবের নামেই বলুন, ওরা কিন্তু হতে পারবেন না, বাঙালি নেতা হতে পারবেন না। শুধুমাত্র দেখলাম যে আমার আমিনুল লস্কর, আমাদের দাদা আমিনুল লস্কর, দেখলাম যে উনি বলেছেন বিধানসভায়, ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে এনেছেন, ভাষা শহীদ স্টেশন সম্পর্কে বলেছেন। ধীরে 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 শুধুমাত্র পথে গেলে হবে না, যে একটা যৌথ ঐক্যমঞ্চ। আজকের যে আপনি যে প্রশ্নটা আমাদের সামনে বা দর্শকের সামনে তুলেছেন, যে কণ্ঠ নেই, আজকে যদি সত্যার কোনো কণ্ঠ না থাকে তাহলে কিছু করা যাবে না। আমাদের এই করিমগঞ্জের অবস্থাটাই দেখুন। করিমগঞ্জ বলতে শ্রীভূমি, যেটা আগের করিমগঞ্জ শ্রীভূমি হয়েছে কিন্তু শ্রীহীন হয়ে গেছে। আজকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যদিও একটা রাস্তা স্যাংশন হয়েছে, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় দিয়েছিলেন দিল্লিতে, এবং সেই চিঠিটা মুখ্যমন্ত্রী দিয়েছেন, টাকা স্যাংশন হয়েছে, ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু এই যে নাগরিক সভাটা, আজকে যে অনেকেই বলছেন যে প্রতিবাদ কেন, প্রতিবাদ ছাড়া কিছুই হয় না। আজকে বঙ্গভবনে যদি সেই নাগরিক সভাটা না হতো, তাহলে সেই সোচ্চার একটা কণ্ঠ জেগে উঠতো না। কিন্তু সীমিত হলে চলবে না। আজকে রাজনীতিতে যখন চাওয়া পাওয়ার ব্যাপার এসে গেছে, ক্ষমতার মোহ, অর্থের মোহ, অন্যান্য পদের মোহ, এইসব যখন এসে গেছে, তখন দল বদলটা অনিবার্য। এই যে টিকিট না পেয়ে বিজেপির রাজন গোহাই কেন্দ্রের মন্ত্রী ছিলেন, দল চালান। আজকে বিজেপির প্রতি জনসমর্থন রয়েছে, কিন্তু আজকে কোনো কারণে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, যে কোনো মুহূর্তে যে কেউ মানুষের কখন কি হয় পরাজিত হতে পারে। দলে বলে আবার
ছাড়বেন, আমি আগাম বলে দিতে পারি। এই কথাটা আছে, এই যে অর্থাৎ নীতিনৈতিকতা যদি না থাকে, সুতরাং আজকের যে সংকট সময় আপনি যে প্রশ্নটা করেছেন, যে একটা কণ্ঠ, আজকে সামাজিক নেতৃত্ব গড়ে তুলতে হবে, এবং সেই সামাজিক নেতৃত্ব করতে গেলে আমাদের মতো বুড়োদের দ্বারা আমরা কতদিন টেনে নিতে পারবো? আজকে যুব শ্রেণী যারা, আজকে যুবকদের মধ্যে যারা আছেন তারা এগিয়ে আসুন, এবং এদের মাধ্যমে রাজনীতিতেও একটা সুন্দর অবস্থার সৃষ্টি হবে। এখনো ছাত্র নেতা নেত্রী অনেক রয়েছেন, সেই আন্দোলনের পর এই অতীতের করিমগঞ্জ আজকে শ্রীভূমির ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের একটা ঐতিহ্য রয়েছে, সেই বিকল্প নেতৃত্ব করে ওটা সময়ের দাবি বলে আমি মনে করি। বিষয়টা আমরা যদি দেখি, আমরা আবার সুস্মিতা দেবের প্রসঙ্গে এসে যাচ্ছি। সুস্মিতা দেব বিজেপিতে জয়েন করার একটি পরিকল্পনা, যে কোনো মুহূর্তে যোগদান করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী আমরা যদি দেখি, এই যে বিধানসভা নির্বাচন গেছে, সেই বিধানসভা নির্বাচনে আগের দিন জয়েন, পরের দিন টিকিট, এই যে প্রথা, নতুন প্রথা, কিন্তু বিজেপি কিন্তু এইসব প্রথা ছিল না, কিন্তু আজকের দিন আমরা দেখছি সেই সব প্রথা অনুসরণ করে যদি আমরা দেখি, তাহলে সুস্মিতা দেবকে একজন, যেহেতু ইনি সেন্ট্রাল লিডার, আমরা বলতে পারি সেন্ট্রাল লিডার, উনাকে যদি বিজেপি দলে আনা হয়, তাহলে আপনার কি মনে হয় বরাকের রাজনীতির যে বিজেপির লোকেরা আছেন তারা কি মেনে নেবেন সুস্মিতা দেবকে? আজকের বিষয়টা তিক্ত লাগতে পারে অনেকের কাছে আমার যে কথা, আজকের আসামের রাজনীতিতে হিমন্ত বিশ্ব শর্মাজির বিরোধ করার মতো, দ্বিমত আনার মতো বিজেপিতে কোন নেতা আছেন বলে আমার মনে হয় না। তিনি যা চাইবেন, এবং তিনি দেখিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে যে 100-র উপর আসন জিতেছে বিজেপি জোট। সুতরাং এই অবস্থা, দিল্লিতে তার অবস্থান আরো শক্তিশালী হয়েছে, এবং সমস্ত ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের নির্বাচনে বা লোকসভার নির্বাচনে তিনি একজন অন্যতম স্টার ক্যাম্পেনার। সুতরাং তিনি যদি চান, তাহলে সুস্মিতা দেবকে তিনি টিকিট দিতে পারবেন, কেউ বিরোধিতা করবেন না। আজকের যে অবস্থা, বিজেপি থেকে করার মতো শক্তি কারণ নেই আমার যেটা মনে হয়। অনেকে বলছেন যে প্রদ্যুৎ বরদলৈ ইস্তফা দিয়ে বিধায়ক হয়েছেন, নির্বাচিত হয়েছেন, যে সেই আসনে সুস্মিতা দেবকে প্রজেক্ট করা হবে। আমার কিন্তু যতটুকু আমি বুঝি, আমার মনে হয় না। আমার রাজনৈতিক যে অভিজ্ঞতা আছে, যে সেখানে ব্রহ্মপুত্র উপত্যকায় একজন বাঙালি প্রতিনিধি বিজেপি প্রজেক্ট করবে বলে মনে হয় না। ওখানে রাজেন গোহাই বা এই ধরনের অনেক মানুষের অনেক প্রভাব ছিল অতীতেরও। আমার ধারণা যে শিলচরে যে পুর নিগমের নির্বাচনটা ঝুলে রয়েছে, ইদানিং হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছেন যে পুর নিগমের নির্বাচন করতে হবে। সেই শিলচর পুর নিগমের মেয়র হবেন সুস্মিতা দেব। হ্যাঁ, এইটাই কিন্তু আলোচনা চলছে যে শিলচরের মেয়র হতে পারে, কিন্তু সুস্মিতা দেবকে আমরা যদি রাজনীতির দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে সুস্মিতা দেব কিন্তু ফেস লিডার, অর্থাৎ তিনি বক্তব্য ভালো রাখতে পারেন, কিন্তু গ্রাউন্ডে যেসব কাজ করতে হয়, যেমন আমরা দেখেছি কমলাক্ষ দেবতা উত্তর করিমগঞ্জ থেকে গিয়ে কাঠিগড়ায় উনি ভালো সংখ্যক ভোটে জিতে গেছেন। সেই যে প্রতিভা কিন্তু সুস্মিতা দেবের কাছে না, সুস্মিতা দেবের নাই। সুস্মিতা দেব তৃণমূল স্তরের নেত্রী নন, তিনি ছিলেন না। যেমন গৌতম রায় তৃণমূল স্তরের নেতা ছিলেন, আমরা দেখেছি। সাধারণ রিস্কের দেবার সঙ্গে তার সম্পর্ক ছিল, এবং আমার যেটা যে গৌতম রায়ের মতো এত পরোপকারী নেতা আমার জীবনে কিন্তু আমি দেখিনি। আমার জীবনের যে অভিজ্ঞতা, যা আমার করিমগঞ্জের ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে শুরু করে, আমরা সেন্ট্রাল স্কুল থেকে শুরু করে, যা এখানের মানুষ দাবি করেছেন, তিনি ছলবলে কৌশলে যেভাবেই পারেন, তিনি এই লোকটার প্রতি, এই মহান মানুষ, আমার কাছে মহান মানুষ, আমি শ্রদ্ধা নিবেদন করি আজকের এই আলোচনায়। কিন্তু তিনি অনেক সর্বভারতীয় নেত্রী ছিলেন সুস্মিতা দেব, কিন্তু তিনি আর সেই ফেস বিজেপিতে এসেছেন, সেই ফেস থাকবেন আজকের আগের চারটা নেই। আমরা গৌতম রায়ের কথা কিন্তু আপনি বলেছেন যে গৌতম রায়ের, কিন্তু এদিকে যদি আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে কিন্তু কমলাক্ষ দেবপুরকাইস্ত উনিও কিন্তু কংগ্রেসের ফেস, কিন্তু আজকের দিনে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে চলে গিয়ে উত্তর করিমগঞ্জ ছেড়ে উনি কাঠিগড়ায়
জয়ী হয়েছেন, সেটা কিন্তু এই যে বিজেপির যে উন্নয়নের গতি, তার গতির জন্যই কিন্তু উনি গিয়ে সেখানে জয়ী হতে পেরেছেন। কিন্তু সুস্মিতা দেব যিনি যদি বিজেপিতে আসেন, তাহলে কোথা থেকে বিজেপি উনাকে প্রতিনিধিত্ব করাবে বা কি করবে, এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে আপনার কি ধারণা রয়েছে? আমার যেটা বক্তব্য হচ্ছে যে উনাকে বলছেন প্রদ্যুৎ বরদলৈ নওগাঁ আসন থেকে ইস্তফা দিয়ে, কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে এসছেন এবং গত নির্বাচনে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। উনি বলছেন যে সেই উপনির্বাচনে প্রদ্যুৎ বরদলৈর আসনে সুস্মিতা দেবকে টিকিট দেবে বিজেপি, কিন্তু আমার এটা মনে হয় না। আর ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে কোনো বাঙালি নেত্রীকে বা বরাক উপত্যকার বাঙালি নেত্রীকে ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে টিকিট জিপি দেবে বলে আমার মনে হচ্ছে। আমার যা ধারণা বা আমার যা বিশ্লেষণ, আমি যা মনে করি, শিলচর পুর নিগম হয়েছে, সেই পুর নিগমের নির্বাচন আটকে রয়েছে, এখনো নির্বাচন হয়নি। হাইকোর্টের একটা অর্ডার হয়েছে যে নির্বাচন হবে। শিলচর পুর নিগমের নির্বাচনে সুস্মিতা দেবকে দান করানো হবে বিজেপিতে এবং তিনি মেয়র হবেন। কিন্তু এখনো সত্যি লড়াইটা তার শক্ত, কিন্তু তিনি তৃণমূল স্তরের নেতা, কোনোদিন নেত্রী ছিলেন না। মানুষের সঙ্গে কমলাক্ষ দেবপ্রকাশ বা হিমন্ত বিশ্ব শর্মা বা এই ধরনের যারা নেতৃত্ব নেতা যারা, তারা যেমন তৃণমূল স্তরে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ার ভিড়ে যাওয়ার যে যে একটি প্রথা রয়েছে, প্রথা শুধু প্রথা নয়, যে মানসিকতা, মন মানসিকতা বা অভ্যাস, সেটা কিন্তু সুস্মিতা দেবের মধ্যে নেই। তাই তিনি সফিস্টিকেটেড ব্যক্তি, তিনি থাকবেন, তিনি ভালো বক্তা, তিনি বিরিশ্বার মানুষ। তাই এখানে রাজদীপ রায় জিতেছেন, শিলচরের বিধায়ক হয়েছেন, মাটির সঙ্গে সম্পর্ক আছে। তার পিতা ভাষা সংগ্রামী ছিলেন, বিজেপির প্রবর্তন নেতা, পুরাতন নেতা ছিলেন তার ব্যক্তিদের, এবং আইনজীবী ছিলেন। সুতরাং সেখানে তিনি যে বিজেপির একটা মুখ হয়ে গেলেন বরাক উপত্যকায়, সেটা আমি মনে করি না, অনেকটাই কঠিন। কারণ আমি মনে করি না। আমি যদি বলি, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী যাই করুন না করুন, তিনি দেখে বুঝে শুনে সেই সিদ্ধান্ত নেন। আমরা যদি নির্বাচনে প্রদ্যুৎ বরদলৈর কথা বলি, তাহলে কিন্তু ওনাকে কথায় দাঁড় করানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু ওনাকে দলের টিকিট দিয়ে ওনাকে সেখানে প্রতিনিধিত্ব করিয়েছিলেন। কিন্তু সেই ক্ষেত্রে সুস্মিতা দেব কিন্তু একজন কেবলমাত্র ফেস লিডার, অর্থাৎ উনি সংবাদ মাধ্যমে কথা বলাই ওইগুলোতেই উনি সীমাবদ্ধ। উনি গ্রাউন্ড জিরোতে, গ্রাউন্ডে গিয়ে নেমে কাজ করার অভিজ্ঞতা অনেকটাই কম। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বিজেপি ওনাকে গ্রহণ করে নেবে, বরাক বিজেপি ওনাকে গ্রহণ করে নেবে? আজকের যে অবস্থাটা, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের বিজেপি, শুধু আসাম নয়, উত্তর পূর্বাঞ্চলে তার কথাই শেষ কথা। তিনি অভিসম্বাদী নেতা হয়েছেন, মানুষের সঙ্গে তার এত নিবিড় সম্পর্ক, এবং এবার তো তিনি আনবিটেড, 100-র উপরে বেশি আসন জিতিয়েছেন। সর্বভারতীয় বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে হিমন্ত বিশ্ব শর্মাজি অন্যতম স্টার ক্যাম্পেনার। এই যে অবস্থা, এই অবস্থাতে বিজেপির মধ্যে হিমন্ত বিশ্ব শর্মাজির বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। আমাকে খারাপ পেলেও করতে পারেন, কিন্তু বলার মতো সাহস নেই। একদিকেও কিন্তু বলতে গেলে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যখন আসলেন বিজেপিতে, এসে ওনার সরকার হয়েছে, তারপর কিন্তু উন্নয়নের যে ধারাগুলো কিন্তু তারা বজায় রেখেছে আগের তুলনার থেকে বেশি। আজকে আগের তুলনা কি? আজকে দেখুন যে সমাজের প্রত্যেকটি অংশের মানুষ, একটা কল্যাণকামী রাষ্ট্রে প্রত্যেকের সাহায্য সুবিধার প্রয়োজন আছে। কারণ কল্যাণকামী রাষ্ট্র ট্যাক্স আরোগার ভূমিকা নিতে পারে না, শুধু ট্যাক্স আদায় করবে, ওটা কল্যাণকামী রাষ্ট্র হতে পারে না। আজকে ছাত্রীরা পাচ্ছেন পড়াশোনা, ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারছে, কলেজ পর্যন্ত ছাত্রীরা টাকা পয়সা পাচ্ছে, মহিলারা এসএইচসি করে 10,000 টাকা করে পেয়েছেন এই নির্বাচনের আগে। এমনও পরিবার রয়েছে যারা এককালীন 10,000 টাকা নগদে দেখেনি মহিলা জীবনে। আজকে অরুণোদয়ের যে প্রকল্প, বহু মানুষের বহু উপকার হয়েছে, অসংখ্য মহিলা। আজকে আয়ুষ্মান যে কার্ড আছে, বহু গরিব মানুষ ক্যান্সারের চিকিৎসা হচ্ছে,
হার্ট অপারেশন হচ্ছে, কোমরের অপারেশন হচ্ছে, ব্রেনের অপারেশন হচ্ছে, যা ওদের মৃত্যু ছাড়া কোনো পথই ছিল না যদি এই আয়ুষ্মান প্রকল্পটা না থাকতো। সুতরাং হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মোকাবিলা করার মতো মহাশয়কে মোকাবিলা করার মতো শুধু বিজেপির অভ্যন্তরে কেন, কংগ্রেসের মধ্যে বা বিরোধী দলের মধ্যে কেউ নেই। এটা সত্যি কথা, কারণ উন্নয়নের দিকেই কিন্তু ধাবমান হচ্ছেন সবাই। তার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বলতে গেলে সুস্মিতা দেবী দেখেছেন যে তৃণমূল কংগ্রেস একেবারে নিঃস্ব হয়ে গেছে, বরাকেও একেবারে নেই। আজকের দিনে একমাত্রই গতি রয়েছে বিজেপি দল, তার জন্যই উনি বিজেপিতে যাচ্ছেন, সেটাই তো। এবং এই অবস্থাটা একদম সুবিধাবাদ। তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস একটা নীতিহীন দল, পৃথিবীর পরস্পর বিরোধী নানান নকশালিস্টরা ছিলেন, মাওবাদীরা ছিলেন, জমিয়ত উলামার সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ছিলেন, এই ধরনের নানান ধরনের সুবিধাবাদী যত মানুষ তারা এসে ভিড়ে এটা নেচার পার্টির মতো করেছিলেন। আজকে পতনের পর সব ছেড়ে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস থাকবেন না। সিপিএম এর নেতা গৌতম দেব মহাশয় বলেছিলেন ঝড়ের মতো উদয় হয়েছে তৃণমূল কংগ্রেসে এবং ঝড়ের মতো ধ্বংস হয়ে যাবে, এটাই প্রমাণিত। সেটাই বাস্তব কথা, আমরা বাস্তব মেনে নিতে হবে। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে, সেটাই আজকের দিনেই পরিলক্ষিত করা যাচ্ছে। এখন দেখার বিষয় যে সুস্মিতা দেবকে বিজেপিতে আনার যে পরিকল্পনা চলছে, বিজেপিতে আনার পর ওনাকে কথার থেকে ওনাকে প্রতিনিধিত্ব অর্থাৎ কি পজিশনে সুস্মিতা দেবকে রাখা হয়, সেটাই হবে লক্ষণীয় বিষয়। কিন্তু আজকে আমরা ইতিমধ্যে যে রাজনৈতিক যে প্রেক্ষাপটের যে বিষয়গুলো, সেই বিষয় নিয়ে আমরা আজকের স্কাই 18 বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপে আমরা আলোচনা করলাম এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এবং আগামী দিনেও এভাবে বিভিন্ন বিষয়ের উপর আমাদের এই বাস্তব সংলাপ চলে থাকবে। স্কাই 18 বাস্তব সংলাপে আপনি আসার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। স্কাই 18 বাস্তব সংলাপ আজ এই পর্যন্তই, নমস্কার।